আমরা এখন আলোচনা করব ক্লাস 10 এর 50 নম্বর উপপাদ্য, যে উপপাদ্যটি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য নামে পরিচিত। একটা জিনিস মনে রাখবে, এখনো শুনতে পাই বা অনেক জায়গায় শিক্ষার্থীরা বলে থাকে উপপাদ্য নাকি মুখস্থ করতে হয়। তা আমি তোমাদের একটা পরিষ্কার কথা বলে রাখি, উপপাদ্য মুখস্থ করা যে কতটা ভুল সেটা তোমরা এখন বুঝতে পারবে না, বুঝতে পারবে পরে, যখন পরীক্ষার হলে বসে ভুলে যাবে, তোমাদের মনে পড়বে না, তখন কিন্তু বিশাল একটা সমস্যা পড়বে। তাই আমি তোমাদের সামনে যেভাবে উপপাদ্য উপস্থাপন করব, তোমরা ভুলতে চাইলেও ভুলতে পারবে না। তাহলে সেই উপপাদ্যগুলি তোমাদের মনে রাখার মতো যদি বুঝতে চাও, যাতে কোনোদিন না ভুলে যাও, সেটা তোমাদের শেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতেই হবে। যদি তোমরা দেখতে পারো তবেই তোমরা উপপাদ্য, কিন্তু আমি 100% গ্যারান্টি দিচ্ছি উপপাদ্য তোমরা কোনোদিনও ভুলবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, যে ক্লাসটির মধ্যে বলছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। ইতিমধ্যে আমার গ্রুপে পিথাগোরাসের উপপাদ্যটি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের এখানে আমি ডাউনলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। পিথাগোরাসের উপপাদ্যতে বলা ছিল, তোমাদের চিত্রটাকে আমি দেখাচ্ছি, দেখো পিথাগোরাসের উপপাদ্যে বলা ছিল এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা সমকোণ, ঠিক আছে। এইরকম একটা চিত্র ছিল, দেখো এরকম একটা চিত্র ছিল, পিথাগোরাসের চিত্রটা এরকম ছিল যে এই কোণটাকে বলা হচ্ছে এই কোণটা বলা ছিল 90 ডিগ্রি। এই কোণটার বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এবার এখানে কিন্তু একটি কোণ 90 ডিগ্রি উল্লেখ করা ছিল, কোন সমকোণী ত্রিভুজ উল্লেখ করা ছিল। এবার পিথাগোরাসের বিপরীত উপপাদ্য আসবে, সেখানে কিন্তু কখনো উল্লেখ থাকবে না সমকোণী ত্রিভুজ, সেটা তোমাদের সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে বাহু ধরে। যেমন পিথাগোরাসের উপপাদ্যতে বলা ছিল, পিথাগোরাসের উপপাদ্য ছিল বাহুর উপর নাকি 90 ডিগ্রি যে কোণটা আছে সমকোণ যেখানে কোণ হচ্ছে তার বিপরীত অর্থাৎ অতিভুজের উপর, যে অতিভুজের উপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তার ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর ক্ষেত্রফলের সমষ্টি সমান। কিন্তু এখানে যে আমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য করব, এখানে কিন্তু কখনোই বলা যাবে না যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এখানে যে কোনো একটা ত্রিভুজ ধরতে হবে, সেই ত্রিভুজটির বাহুগুলোকে ধরে আমাকে সমকোণ ত্রিভুজ প্রমাণ করতে হবে। অর্থাৎ ধরে নাও প্রথমে একটা চিত্র অঙ্কন করলাম, এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজটা নাম দিলাম, এই ত্রিভুজটা ধরে নাও নাম দিলাম এ, নাম দিলাম বি, নাম দিলাম সি। এই ত্রিভুজটা সমকোণী, এই ত্রিভুজটা আমরা বলতে পারবো না। তাহলে দেখো কি বলছে, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য লেখো, কিংবা আসতে পারে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণ সমকোণ হবে। প্রথম বাহুর বিপরীত কোণটি কি হবে? সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হবে। প্রশ্ন উপরটা হতে পারে, প্রশ্ন নিচেরটাও হতে পারে। যদি উপরের প্রশ্নটা হয় তাহলে নিচেরটা তোমাকে লিখতে হবে, তোমাদের লিখতে হবে প্রদত্ত দিয়ে, ঠিক আছে। যদি তোমাদের উপরের প্রশ্নটা আসে যদি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য লেখো, তাহলে কিন্তু তোমাদের এই 3টি লাইন লিখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এই 3টি লাইন কি মুখস্থ করব? আমার উত্তর হচ্ছে না। এই 3টি লাইন আমি তোমাদের কিভাবে লিখতে হয় সেটা আমি একটা উপপাদ্যটা আগে বোঝাবো, বোঝানোর পরে মুখস্থ না করে কিভাবে লিখতে পারবে সেটা আমি তোমাদের দেখাবো। তাহলে চলো এখন আমরা কি করব। এই যে আমাদের প্রশ্নে বলা আছে যে কোনো ত্রিভুজের উপর একটি বাহু, অর্থাৎ এই একটা ত্রিভুজ অঙ্কন করেছি, এই ত্রিভুজের যে কোনো একটা বাহু এই ছিল, আমরা কি করব, যে বড় বাহুটা আছে কি বলছে দেখো, একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। অর্থাৎ দুটি বাহুর ক্ষেত্রফল আর একটি বাহুর ক্ষেত্রফলের সমান হবে। তাই বড় বাহুটা আমরা আলাদা ধরবো, ছোট বাহু দুটা কি করবো, আলাদা ধরবো। তাহলে বড় বাহু কি আছে? এসি। বড় বাহু কি আছে? এসি। তাহলে এসির উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করা হবে, এই এসির উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করা হবে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে, এই এবি, দেখো আমি তোমাদের দেখাচ্ছি পরিষ্কার করে, এইখান থেকে এইটুকু এই ক্ষেত্রফল যা হবে, এইখান থেকে এইটুকু ক্ষেত্রফল, এইখান থেকে এইটুকু ক্ষেত্রফল যা হবে সমান হবে। অর্থাৎ এখানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এই
এখানে যদি ক্ষেত্রফল ধরে নাও 100 হয়, এই দুটার যোগফল কত হবে? 100 হবে। এটাই প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের এই ত্রিভুজটা এক সমকোণী ত্রিভুজ, এটা আমাদের প্রমাণ করতে হবে। কিন্তু কোথাও উল্লেখ করা নাই এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, কোথাও উল্লেখ করা নাই এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাই তোমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে কি, আমাদের ধরা যাক পাঠ, অর্থাৎ প্রদত্ত পাঠটা যা আছে সেই প্রদত্ত পাঠটা আমরা লিখবো। কি লিখবো দেখো, কি লিখবো? এটা একটা ত্রিভুজ নামকরণ করেছি। ত্রিভুজটা নামকরণ কি দিয়েছি দেখো, প্রত্যেকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, আশা করি বুঝতেও পারবে। একটা ত্রিভুজ দেখা যাচ্ছে এ বি সি, তাহলে লিখবে ধরি ত্রিভুজ এ বি সি এর। দেখো কি লিখলাম, একটা ত্রিভুজ আছে এ বি সি, লিখলাম ত্রিভুজ এ বি সি এর সবচেয়ে বড় বাহু কোনটা সেটা নেবে। সবচেয়ে বড় বাহু কোনটা? এসি বাহু দেখতে পাচ্ছ, সবচেয়ে বড় বাহুটা নিতে হবে। কি লিখবে? এসি বাহু। কি লিখবে? এসি বাহুর উপর, এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বাহু কয়টা আছে? আরো দুটি আছে, অপর দুই বাহু। কি লিখবো? অপর এ বি ও বিসি। অপর কি আছে? একটা এবি বাহু আছে, একটা কি বিসি বাহু আছে। অপর এবি ও বিসি বাহু দুটির উপর অঙ্কিত, বাহু দুটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। সমষ্টি হবে সমান। তাহলে দেখো কি লিখছো, যে এসি বাহু আছে, এসি বাহুর উপর দেখো কি লিখছি, ত্রিভুজ এবিসি এর এসি বাহুর উপর, এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর এবি ও বিসি, এবি ও বিসি বাহু দুটির উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের কি হবে? ক্ষেত্রফলের সমষ্টির সমান। ক্ষেত্রফলের সমষ্টির সমান। এবার দেখো কেন ক্ষেত্রফলের সমষ্টির সমান কেন হবে দেখো। আর এখানে যেহেতু আমাদের বলছি, প্রশ্নে যা বলছি সেটা এখানে আমরা উল্লেখ করেছি। প্রশ্নে নাম দেওয়া নেই, আমরা নাম প্রয়োগ করছি। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর এসি বাহুকে আমরা যদি আমরা একটা বর্গক্ষেত্রের বাহু ধরে ক্ষেত্রফল অঙ্কন করি, তাহলে কি হবে? এখানে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। এই ক্ষেত্রফলটা হবে এবি এবং বিসি বাহুর উপর যে দুটি বর্গক্ষেত্র হবে তাদের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ আমরা লিখতে কি লিখবো? অর্থাৎ কি লিখবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার। এটা দিয়ে যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে কি হবে? এসি। তাহলে কি হবে? এসি স্কয়ার সমান সমান কি হবে? আরো দুটি বর্গক্ষেত্র অঙ্কন হবে, সেই দুটো যোগ করলে কি হবে? এটার সমান। তাহলে একটা কি আছে? এবি। একটা কত আছে? এবি। কিংবা এখানে কি আছে? বিসি। তাহলে আরেকটা, এবার এবি হচ্ছে একটা কি বর্গক্ষেত্র, তাহলে এবি এখানেও তো বর্গক্ষেত্র একটা অঙ্কন হবে। তাহলে কি? এবি স্কয়ার প্লাস কি হবে? বিসি স্কয়ার। এবার দেখো এখানে একটু বোঝার বিষয় রয়েছে, এটা একটা বোঝার বিষয় রয়েছে। যাদের কি বলছে, বর্গক্ষেত্র একটা বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন হবে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে এই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি সমান হবে। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার। বাহু বলতে দেখো এসি পাঁচ করে দিলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল। এবার কি বলছে? বাকি দুই বাহুর বর্গক্ষেত্র হবে, বাকি এবির ক্ষেত্রফল কত হচ্ছে? এবি স্কয়ার। সমষ্টি বলছে তাই যোগ দিয়েছি। এবার বাকিটা কি আছে? এই যে বিসি আছে, এই বিসি যে আছে, বিসির ক্ষেত্রফল কি হবে? এটা বর্গক্ষেত্র হয়, তাহলে বিসি বাহু হোল স্কয়ার হবে, এবি স্কয়ার দিয়েছি। তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে দেখো, কি প্রমাণ করতে বলছে? এই দেখো বলে প্রথম বাহুর বিপরীত, কি বলছে? প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে? প্রথম বাহু কোনটা? এসি। এসি বাহুর বিপরীত কোণ কোনটা?
বিকোণ, তাই এটা 90 ডিগ্রি কোণ প্রমাণ করতে হবে। আবার বলছে এইখানে যদি বলে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য কি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি বলছে, আমাদের এসি বাহুকে প্রমাণ করতে, এই যে কোণ, যে কোণ সমকোণ থাকবে তার বিপরীত বাহুকে প্রমাণ করতে বলছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যে 90 ডিগ্রি কোণ উল্লেখ করা ছিল, বাহুটাকে প্রমাণ করতে বলছে, আর এখানে বাহু দেওয়া আছে, কোণ প্রমাণ করতে বলবে। তাহলে বাহুকে যদি ধরে করি তাহলে কোন কোন কোণ আছে বিকোণ, তাহলে আমরা কি লিখবো, প্রামাণ্য বিষয়। কি লিখবে, প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় প্রথম বাহু কাটা, প্রামাণ্য বিষয় কি হবে, এই কোণটা 90 ডিগ্রি কোণ প্রমাণ করতে হবে। তাহলে কি কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি বা সমকোণ, 90 লিখতে পারো কিংবা সমকোণ লিখতে পারো। এবার কি আসবে, অঙ্কন লিখবো আমরা, অঙ্কন পয়েন্ট করো, অঙ্কন। অঙ্কন কি হবে দেখো, আমাদের প্রামাণ্য বিষয় এটা প্রমাণ করতে হবে। অঙ্কন কি হবে, এই যে বিচি বাহু যা আছে, বিচি বাহু সমান করে একটা বাহু অঙ্কন করো। ঠিক একইভাবে বিচি বাহু সমান করে আমরা একটা বাহু অঙ্কন করলাম, নাম দিলাম ডি ই। এবার দেখো ডি ই, এবার ঠিক একইভাবে ডি বিন্দুতে আমরা কি করবো, একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবো। ডি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবো কেন, কারণ এখানে আমরা একটা লম্ব অঙ্কন করবো। তাহলে এখান থেকে যে মাপে আমরা এখানে একটা, যে মাপ দিয়ে এই চাপটা অঙ্কন করলাম, ঠিক একই সেই মাপ দিয়ে এখান থেকে একবার কাটবো, এখান থেকে কাটা বসে আবার কি করবো, উপর দিকে কাটা বসে কাটবো, এখানে কাটা বসে কি করবো, আবার এখানে কাটবো। তাহলে দেখো এটা কিন্তু এই যে দেখো এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেল। এই যে দাগটা আছে এখানে একটা বড় করে একটা দাগ দিব এবং দাগটা এখান থেকে মিলিয়ে নেব। তাহলে দেখো এখানে ডি কিন্তু 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার দেখো, এবার এবি সমান করে, এবি সমান করে এই ডি থেকে আমরা এফ কেটে নিলাম, ডি থেকে এফ কেটে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, বিসি সমান করে ডিই অঙ্কন করলাম। তোমাদের বইয়ে কি আছে সেটা আমি দেখতে যাচ্ছি না, আমাদের এখানে যা আমরা অঙ্কন করেছি অঙ্কনের ভিত্তিতে আমরা লিখবো। তাহলে কি লিখবো, বিসি সমান করে, বিসি এ সমান করে, বিসি এ সমান করে ডিই কেটে নিলাম, ডিই কেটে নিলাম, ডিই কেটে নিলাম। ডি বিন্দুতে, ডি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেখো আমরা 90 ডিগ্রি কোণ রেখেছি, 90 ডিগ্রি কোণ রেখেছি, কিন্তু ডি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবি সমান করে, এই দেখো এবি এর সমান করে, এবি এর সমান করে, এবি এর সমান করে কি করলাম, ডিই কেটে, ডি এফ কেটে নিলাম, ডি এফ কেটে নিলাম। ভালো দেখো প্রথমে কি করলাম, বিসি সমান করে ডিই কাটলাম, ডি বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, অঙ্কন করার পর একটা দাগ বাড়িয়ে দিলাম এবং সেই দাগটাকে এবি এর মাপ নিয়ে ডিএফ কেটে নিলাম, এবি সমান করে ডিএফ কেটে নিলাম। দেখো তাই লিখেছি, যা অঙ্কন করেছি তাই লিখেছি। বিসি এর সমান করে ডিই কেটে নিলাম, ডি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবি এর সমান করে ডিএফ কেটে নিলাম, হলো। এবার দেখো এই এফ থেকে ই এটা আমরা যুক্ত করব, এফ থেকে কি করব, আমরা যুক্ত করব। তাহলে কি লিখবো, এবং এবং ই আর ই বা এফ ই, এফ ও ই যুক্ত করলাম, যুক্ত করলাম, আমার অঙ্ক শেষ, যুক্ত করলাম। তাহলে এটা আমাদের অঙ্কন হয়ে গেল। তাহলে অঙ্কন কি করলাম, বিসি সমান করে ডিই কেটে নিলাম। দেখো যা করেছি তাই লিখেছি, সমস্যা কোনো সমস্যা হওয়ার কথা নয়। বিসি সমান করে ডি কেটে নিলাম, তাই লিখেছি, বিসি সমান করে ডি কেটে নিলাম। ডি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলাম, তাই লিখেছি, ডি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবি এর সমান করে ডিএফ কেটে নিলাম, যা করেছি তাই। এবং কি করলাম, এদিকে ডিএফ কেটে নিলাম এবং এ ও ই যুক্ত করলাম। দেখো এ ও ই যুক্ত করলাম, হয়ে গেল। এবার দেখো অঙ্কন হয়, প্রমাণ বিষয় হলো অঙ্কন গুলো। এবার কি আসবে, প্রমাণ। কি লিখবো, প্রমাণ।
খুব ভালোভাবে লক্ষ্য করো, কিছুই নেই। প্রমাণ দেখো, আমাদের এই যেটা আমাদের প্রমাণ এটা দেওয়া আছে, এটা কি প্রশ্নতে আছে, আবার দেওয়া আছে, উল্লেখ করা আছে, তাই এটা প্রদত্ত। তাই লিখতে পারি AC স্কয়ার সমান সমান AB স্কয়ার প্লাস কি দেওয়া আছে BC স্কয়ার, পাশে লিখবো প্রদত্ত, পাশে কি লিখবো প্রদত্ত, সমান সমান দিব। দেখো এখানে আবার দেখো AB সমান করে FD কেটে নিলাম, AB সমান করে FD কেটে নিলাম, তাহলে AB স্কয়ার যদি হয় AB স্কয়ার সমান সমান DAB স্কয়ার হতেই পারে। তাহলে আমরা কি AB এর জায়গায় কি লিখতে পারি DF লিখতে পারি। তাহলে লিখলাম D কি FD বা DF, FD স্কয়ার প্লাস, এবার দেখো BC সমান করে DE কেটে নেওয়া হয়েছিল, BC সমান করে DE কেটে নেওয়া হলো, তাই BC এর জায়গায় আমরা কি লিখতে পারি DE লিখতে পারি। তাই লিখলাম DE স্কয়ার। আমরা এটা লিখতে পারি অঙ্কন অনুযায়ী, অঙ্কন অনুযায়ী। দেখো এবার দেখো এটা কিন্তু 90 ডিগ্রি কোণ, আমরা এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছি। তাই এটা যদি 90 ডিগ্রি উৎপন্ন হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার হয়। দেখো তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি, এটা 90 ডিগ্রি কোণ আমরা উল্লেখ করতে পারি। তাহলে আমরা কি লিখেছি FD স্কয়ার, তাই লম্ব স্কয়ার, এটা যদি লম্ব হয় এটা কি হবে ভূমি DE স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি হবে অতিভুজ স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি EF স্কয়ার, E আর F স্কয়ার। তাই এখানে লিখবো আমরা EF স্কয়ার, EF স্কয়ার। এবার দেখো তাহলে আমরা লেখা যায়, তাহলে এটা EF স্কয়ার, তাই এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা হয়, এটার সঙ্গে এটা হয়, এটার সঙ্গে এটা হয়। তাহলে আমরা এখন দেখো AB সমান যদি DF হয়, BC সমান যদি DE হয়, তাহলে AC সমান EF হতে পারে, হতে পারে তো। তা আমরা লিখতে পারি সুতরাং AC সমান সমান কি EF হতেই পারে। কি লিখলাম AC সমান সমান EF, এটা যদি আমরা প্রমাণ করতে পারি AC সমান সমান EF, এটা লেখা যায়। তাহলে এবার আমাদের কি করতে হবে, এই যে ত্রিভুজ যা আছে এই ত্রিভুজ দুটো সর্বসম, এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই কোণটা 90 ডিগ্রি চলে আসবে। তাহলে কি লিখবে এবার লিখব ত্রিভুজ, আমার নিচে জায়গা নেই, আমার নিচে জায়গা নেই, আমি উপরে লিখছি, তোমরা কিন্তু নিচে লিখবে। তাহলে ত্রিভুজ কি আছে দেখো ABC, আগে ত্রিভুজ আগে লিখলাম, ও ত্রিভুজ কি দেওয়া আছে DEF, লিখব DEF এর ভালোভাবে লক্ষ্য করো। AB কি আছে AB সমান EF, AB সমান কি হবে FD, কমা BC সমান এই BC সমান DE, কমা AC সমান FE। ভালো লক্ষ্য করতে হবে, কি বললাম AB সমান FD লিখলাম, তারপরে BC সমান DE, BC সমান DE লিখলাম। এবার AC সমান EF, এবার AC সমান কি আসলো AC সমান কি আসলো EF, AC সমান EF। তাহলে বাহু সমান হলো একটা বাহু, দুটা বাহু, তিনটা বাহু। যখনই একটা ত্রিভুজের তিনটি বাহু সমান প্রমাণিত হবে তখন ত্রিভুজ দুটি কি হবে সর্বসম। তাই লিখবে সুতরাং ত্রিভুজ ABC সমান সমান ত্রিভুজ কি সর্বসম ত্রিভুজ কি হবে FDE, ত্রিভুজ FDE। কেন কোন শর্তে সর্বসম হবে S শর্তে, এই শর্তে কিন্তু এটা কি হবে সর্বসম হবে, কারণ বাহু বাহু বাহু। এবার এই যে ত্রিভুজটা সর্বসম কথার অর্থ হচ্ছে এই ত্রিভুজ যদি এটার কোণ 90 ডিগ্রি হয়, এই কোণটা 90 ডিগ্রি হবে, তাহলে আমরা লিখতেই পারি ত্রিভুজ অর্থাৎ কোণ ABC সমান সমান কোণ FDE সমান সমান কত আছে 90 ডিগ্রি, সমান সমান 90 ডিগ্রি। এই কোণটা 90, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ ABC সমান সমান এক সমকোণ। তাহলে এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল, আমরা প্রমাণিত করে নিলাম কোণটি সমকোণ হবে, তাই প্রমাণিত।
এখন তোমরা ব্যাকেটে লিখতে পারো প্রমাণিত। এই হলো পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। আশা রাখছি তোমরা প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এরপর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করবে, কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব উপপাদ্যগুলো আরো ভালো করে করার জন্য। এবার তোমাদের প্রথমে বলেছিলাম যদি এই তিনটি লাইন তোমাদের মনে না থাকে অর্থাৎ মুখস্থ যদি করতে হয়, তোমাদের এটা যদি পরীক্ষায় আসে এই যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য লেখো, তাহলে এই তিনটি লাইন লিখতে হবে। তাহলে সেই তিনটি লাইন কিভাবে লিখবে মুখস্থ না করে সেটা আমি তোমাদের বলবো। কি বলছিলাম দেখো, এই যে এখানে যেটা বলছি এই লাইনটা থেকে আমাদের লিখতে পারবো। এই দুটি লাইন থেকে আমাদের লেখা হবে, কি লেখা হবে দেখো, এই যে তিনটা লাইনকে আমরা লিখবো যে কোনো ত্রিভুজের, এটা ত্রিভুজের নাম ছিল না, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে একটা হবে একটা দুটো বাহু আছে, তো অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো ভালো করে দেখো, আমি তোমাদের একটু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য। এই যে বাহুটা এইটা, এই তিনটা লাইন লেখার জন্য আমাদের কিন্তু শেষ, এটা কিন্তু শেষ হয়ে গেছে। এই তিনটি লাইন কিভাবে লিখবে সেটা বোঝানোর জন্য আমি এইটা কেলাম। এখানে ত্রিভুজের নামকরণ করিনি। এই দুটা যে লাইন আছে দেখো, এই যে দুটো লাইন, এই লাইনটা ভিত্তিতে তোমরা লিখতে পারবে। কি লিখবে? ত্রিভুজ, এখানে নাম দেওয়া নাই, লিখবে কোন ত্রিভুজের একটি বাহুর, কোন ত্রিভুজের একটি বাহু মানে এই বাহুটার একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তবে অপর দুই বাহুর, এই যে এক বাহু এই যে এক বাহু, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে, যোগ সমষ্টির সমান হলে কমা, এই যে প্রথম বাহুর বিপরীত কোণ, প্রথম বাহুর বিপরীত কোণ 90 ডিগ্রি হবে, সমকোণ হবে, এটাই বলা আছে। দেখো আবার বলছি, দেখো এটা একটা ত্রিভুজ, কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে হলে এই এই যে প্রথম বাহুর বিপরীত কোণ কি হবে? 90 ডিগ্রি বা সমকোণ হবে। তাহলে আশা রাখছি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। তোমরা দুবার ভিডিওটি দেখো, তোমাদের কোথাও সমস্যা হয় না এটা নিশ্চিত। আরো যদি তোমাদের অন্যান্য উপপাদ্যের সমস্যা থেকে থাকে তোমরা বলবে, আমি তোমাদের অবশ্যই সেগুলো সলভ করে দেবো। আর তোমাদের অধ্যায়ভিত্তিক যদি সাজেশন লাগে সেটা বলবে, সেই সাজেশনও পেয়ে যাবে। তাহলে যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটি দেখতে থাকো, যতক্ষণ আবার ভিডিও নিয়ে আসতেছি। আর ছাত্রদের পরিচয় একমাত্র বর্ষকরা, সেদিকে তোমরা মনোযোগ দাও। ধন্যবাদ সবাইকে।